মেয়র রোডের সভামঞ্চে মূলত এই রাজ্যের প্রতি কেন্দ্রের বঞ্চনা, এই রাজ্যের বিরোধীদের আক্রমণ, এই রাজ্যের এগিয়ে থাকা অবস্থা থেকে কেন্দ্রের অবদানের কমতির জন্য রাজ্যের পিছিয়ে আসার ইতিহাস, মানুষের প্রতি বঞ্চনা, ভোটাধিকার কেড়ে নেওয়ার তত্ত্ব সমস্তটাই উঠে আসলো। আরও অনেক কথাই বললেন তৃণমূলের প্রথম সারির দুই নেতা মমতা বন্দ্যোপাধ্যায়, দলের সুপ্রিমো এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলায় ২৬-এর সুর শোনা গেল। কোন কোন বিষয়ে আজকে আমরা আলোচনায় থাকব, দ্রুত একবার স্ক্রিনে দেখব কোন কোন বিষয় আমরা আজকে আলোচনার জন্য বেসিক্যালি আজকে আমরা রাখবো আজকের এই অনুষ্ঠানে। দেখুন, একেবারে প্রথম ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে বিজেপির প্রতি ক্ষোভ মমতা বন্দ্যোপাধ্যায়ের। দ্বিতীয় অংশে আমরা যে বিষয়ে নজর রাখব, যে দ্বিতীয় অংশে আমরা দেখব বিরোধীদের 1 ইঞ্চি জমি না ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি জীবন দিয়ে মানুষের এই বাংলা এবং বাঙালির ভোটাধিকার রক্ষার কথা বলেছেন নেত্রী। পাশাপাশি কি বলছেন তিনি বলছেন কমিশনের প্রতিও তার ক্ষোভ, কারণ কমিশন রাজনৈতিকভাবে রাজনৈতিক দলের হয়ে কাজ করছে, অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। পরের খবর রাখবো বাম এবং বিজেপির উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের। বাংলাকে বদনামের জন্য সিনেমা বানানোর অভিযোগও করেছেন আজকে নেত্রী মঞ্চ থেকে। পাশাপাশি অন্যদিকে সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে এসএসসি। কি প্রশ্ন সেটা হচ্ছে এসএসসির কাছে যারা চিহ্নিত অযোগ্য তাদের তালিকা দিতে বলল কোর্ট। চিহ্নিত অযোগ্যদের তালিকা প্রকাশের নির্দেশ দেওয়া হলো এসএসসিকে, না হলে পরবর্তী পরীক্ষা পদ্ধতি গরমিল হয়ে যেতে পারে, তুলনামূলক সমস্যায় পড়তে পারে। 7 দিনের সময়সীমা বেঁধে দিলেন সঞ্জয় কুমার এবং সতীশ চন্দ্রের ডিভিশন বেঞ্চ। পাশাপাশি আমরা আজকে অবশ্যই এই বিষয়ে নজর রাখবো, যেখানে নতুন পরীক্ষা প্রক্রিয়ায় যদি কোনো নতুন অভিযোগ হয় তাহলে দায় এবং দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলে দিলেন আজকে সুপ্রিম কোর্ট। এই বিষয়টাতেও আমরা আজকে নজর রাখবো। পাশাপাশি কিন্তু মুখ্যত আজকে আমাদের যে নজর থাকবে সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অবস্থান। কার্যত আজকে বলেই দিলেন তৃণমূলের নেতৃত্ব, প্রথম সারির নেতৃত্ব, যে এটা কিন্তু 26-এর নির্বাচনের দামামা বেজে গেল। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন 26-এর নির্বাচনের দামামা বেজে গেল। এই মঞ্চ থেকে পরবর্তী বছর অর্থাৎ 2026-এর 28শে আগস্ট এই মঞ্চ থেকেই জয়গান গাওয়া হবে এবং তার জন্য তৃণমূল, তাদের ছাত্র সংগঠন, যারা যুব অনেকে নতুন ভোটার রয়েছে, তাদের পাশাপাশি এই রাজ্যের আপামর জনসাধারণ অর্থাৎ 10 কোটি মামাটি মানুষ, তাদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন দলের প্রথম সারির নেতৃত্ব। এই বক্তব্যগুলো নিয়ে আজকে কাটাছেঁড়া হবে, আলোচনা করা হবে। আমরা পরিচয় করে দেবো যারা আজকের আমাদের সঙ্গে রয়েছেন আজকের এই অনুষ্ঠানে। আমি এক এক করে স্বাগত জানাবো। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর তন্ময় মুখোপাধ্যায়, বিজেপি মুখপাত্র। স্বাগত জানাই তন্ময় দাকে। এখন ব্যাপার হচ্ছে মানে তন্ময় দ্বারা আজকে মানে সেই অর্থে লোডেড ভাইরাস কিনা নাকি সেলফিশ জায়েন্ট, সেই বিষয়ে তন্ময়দা নিজের অবস্থান স্পষ্ট করবেন যে না, আমরা সেলফিশ জায়েন্ট নই, আমরা লোডেড ভাইরাস নই। কিভাবে বলবেন সেটা তন্ময়দার বিষয়। তন্ময়দার একেবারে পাশে বসে রয়েছেন একই নামের আরেক ব্যক্তি তন্ময় ঘোষ, সম্পূর্ণভাবে রাজনীতির উল্টো মেরুতে থাকার একজন মানুষ। প্রমাণ করবেন যে রাজ্যের এই বর্তমান অবস্থায় দাঁড়িয়ে কিভাবে রাজ্যকে সবাই মিলে সাপ্রেস করবার চেষ্টা করছে, যেটা আজকে অভিযোগ মূলত দলনেত্রীদের, যে রাজ্য কোনো না কোনো জায়গায় সাপ্রেসড হচ্ছে। সমস্ত রাজনৈতিক দল চেষ্টা করে, সঙ্গে কমিশন এবং আরও বিভিন্ন সংস্থা, ইডি, সিবিআই ইত্যাদির অনেকের প্রসঙ্গ আজকে অভিষেক তুলেছেন। সবাই মিলে চেষ্টা করছে এই রাজ্যকে দমিয়ে দেওয়ার। পাশাপাশি রয়েছে বাংলা এবং বাঙালির স্বাভিমানের কথা, এই বিষয়ও কিন্তু রয়েছে। অন্যদিকে আমাদের সঙ্গে রয়েছেন চন্দন চ্যাটার্জি, বাম মুখপাত্র, সিপিএম নেতা। চন্দনদাদের উদ্দেশ্যেও কড়া বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজকে চন্দনদাকে প্রমাণ করতে হবে যে তারা অতটা নির্লজ্জ নয়, ঠিক যেরকমভাবে বলেছেন যে এদের লজ্জা নেই। এখন চন্দনদারা কি বলবেন সেটা সময়ের ব্যাপার। পাশাপাশি খানিকটা সফট টার্গেটে আজকে পুরো অনুষ্ঠানে থেকেছে জাতীয় কংগ্রেস
সেইভাবে আমি কংগ্রেসকে আক্রমণ করবার অংশ দেখিনি আজকে। হতে পারে কংগ্রেসকে কোনো জায়গায় আক্রমণ করেছেন, হয়তো আমার স্কিপ করে যেতে পারে, কিন্তু কেতন জয়সওয়াল খানিকটা কমফোর্টেবল জোনে। এখানে প্রশ্ন উঠতে পারে যে 26-এর বিধানসভা নির্বাচনে তাহলে কি কংগ্রেস তৃণমূলের জোট হচ্ছে? যদিও হাইপোথেটিক্যাল অবস্থান, কিন্তু আমি জানি না এটা নিয়ে কি বলবে কেতন বা চন্দন ঘোষেরা, তন্ময় ঘোষেরা। একেবারে প্রথম তন্ময়দার কাছে যাব। তন্ময়দা, আমি একদম প্রথমে এসআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এবং জীবন থাকতে ভোটাধিকার কাটতে না দেওয়ার অবস্থান এবং রাজ্যের যে পুরনো কৌলিন্য সেটা নষ্ট হচ্ছে শুধুমাত্র এই কেন্দ্র রাজ্য সমস্যায় কেন্দ্রের বৈরিতার জন্য, বৈমাত্রেয় আচরণ, যেটা অভিযোগ আসছে, কি বলেছেন দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী, শুনব। পরপর 4 বছর 5 বছর আমরা 1 নম্বরে ছিলাম, গ্রামীণ আবাস যোজনায় 1 নম্বরে ছিলাম, রাস্তা তৈরিতে 1 নম্বরে ছিলাম। এই সেলফিশ জায়েন্টরা, যারা হাই লোডেড ভাইরাস, বুঝলেন কিছু, যারা হাই লোডেড ভাইরাস আর যাদের হিমালয়ান ইনকম্পিটেন্স আছে, তারা হিংসে করে আমাদের টাকা বন্ধ করে দিয়ে ভাবছে, আর পরিযায়ী শ্রমিকদের টাকা বন্ধ করে দিয়ে ভাবছে, তাদের কর্ম কেড়ে নিয়ে ভাবছে এনআরসি চালু করবে, আর এনআরসি চালু করে সবার ভোটার অধিকার কেড়ে নেবে। আমরা বলছি জীবন থাকতে কারো ভোটার অধিকার আমরা কাটতে দেব না। দুটো জায়গা থাকছে, এক হচ্ছে কেন্দ্রীয় বঞ্চনার কথা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে ভোটাধিকার নিয়েও বলেছেন কারোর ভোটাধিকার আমরা কাটতে দেব না। অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি কি বলছেন শুনবো। কত চাল আছে প্রমাণ করুন। আগামী দিন দিল্লি যাব যদি বাংলার মানুষকে ছোট করা হয়। আজকের সভা থেকে যে বক্তব্য আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, এটা প্রথমবার নয়। আমরা ক্রমাগত এই কথা বলে আসছি, মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করছি। গত 2 মাস ধরে সারা ভারতবর্ষের বিজেপি শাসিত রাজ্যে একের পর এক বাঙালি এবং বাংলা ভাষাভাষী মানুষদের উপর যেভাবে অত্যাচার নামানো হচ্ছে, তাদেরকে যেভাবে পুলিশি টর্চার করা হচ্ছে, তাদেরকে অসাংবিধানিকভাবে ভারতবর্ষের মাটি থেকে বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে এবং আদালতের মাধ্যমে তাদেরকে আবার ফিরিয়ে আনা হচ্ছে। কিছুদিন আগে, গত 2-3 দিন আগে হাবড়ার একজনকে মুম্বাই এমন মারা হয়েছিল, তারপরে তিনি এসেছেন এবং এখানে মারা গেছেন। এই যে একের পর এক বাঙালিদের ওপর অত্যাচার, তাই নিয়ে সরব হয়েছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক। এছাড়াও বাংলাকে কলুষিত করার যে চেষ্টা বিজেপির পক্ষ থেকে করা হচ্ছে, রাজনৈতিকভাবে তারা লড়াই করতে না পেরে, বাংলা দখল করতে না পেরে যে চক্রান্তের জাল বোনা শুরু করেছেন, এইটা তাদের পূর্বসূরিদের থেকে পাওয়া। 1905 সালে যখন লর্ড কার্জন বঙ্গভঙ্গ করেন, সেই সময় দাঁড়িয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে ভূমিকা ছিল, তার উত্তরসূরিরা আজকে ঠিক একই জায়গায় পৌঁছানোর চেষ্টা করছেন। তারা বাংলাকে রাজনৈতিকভাবে লড়াইয়ে পর্যদুস্ত হয়ে, অর্থাৎ দখল করতে পারছেন না। আমরা পরপর নির্বাচন দেখেছি, তাদের বিজয়রথ থেমে যাচ্ছে, তারা কোনোভাবেই মানুষের মতামত পাচ্ছে না, মানুষের আশীর্বাদ পাচ্ছে না। তখন তারা সমগ্র বাঙালি জাতির উপর টার্গেট করেছেন। কোথাও সিনেমা বানানো হচ্ছে, সিনেমার নামে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, ইতিহাসকে না জেনে বা জেনে ইচ্ছাকৃতভাবে বিকৃত করা হচ্ছে। একইভাবে যে ভাষা ভারতবর্ষকে জাতীয় সঙ্গীত, জাতীয় স্তোত্র দিয়েছে, সেই ভাষা বলার অপরাধে মানুষকে মার খেতে হচ্ছে। আবার একই সঙ্গে এই বাংলার মাটি থেকে সবথেকে বেশি রক্ত ঝরেছে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে। ভারতবর্ষ যে আজকে স্বাধীন, এবং শুধু তাই নয়, ভারতবর্ষ যে সংবিধান পেয়েছে, সেখানেও জাতীয় গণপরিষদে বাবা সাহেব আম্বেদকরকে এই বাংলার মাটি থেকে পাঠানো হয়েছে। অর্থাৎ বাংলার ভূমিকা ভারতের স্বাধীনতা সংগ্রামে যে জায়গায় ছিল, সেইটাকে ভুলিয়ে দিয়ে বাঙালিদের যে প্রগতিশীলতা, বাঙালিদের যে বিপ্লবী মনোভাব,
বাঙালিদের যে স্বাধীনচেতা মনোভাব, সমস্ত কিছু, বাঙালিদের শিক্ষা, বাঙালিদের সংস্কৃতি, সমস্ত কিছুর সঙ্গে লড়াই করতে না পেরে বিজেপি আজকে বাঙালিদের উপর চক্রান্ত করার এক জাল বুনছে। দ্বিতীয় আর একটা বিষয় উল্লেখ করতে হবে যে এসআইআর করে আমরা দেখেছি এসআইআর কখন করা হচ্ছে, যখন নির্বাচন সামনে, ঠিক তার আগে এসআইআর করা হচ্ছে। বিহার হোক বা পশ্চিমবাংলা, যেখানে দুটো রাজ্যেই বিজেপি পর্যদুস্ত হবে, বাংলায় 50-এর ঘর পেরোতে পারবে না, আমি তো বলি 2026-এ 26 পেরোতে পারবে না, কিন্তু এসআইআর করা কখন হচ্ছে ঠিক আগে। কেন 2024-এর আগে এসআইআর হলো না? অভিষেক বন্দ্যোপাধ্যায় যে খোলা চ্যালেঞ্জ দিয়েছে, কেন সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছেন? আমরা তো বলছি আমাদের যত সাংসদ আছে সবাই রিজাইন করতে রাজি আছি, ঠিক আছে, আপনারা বলছেন ভুয়ো ভোটার, আমরা মেনে নিলাম, চলুন সবাই রিজাইন করছি, তো আপনারাও করুন। ওই ভোটারদের ভোটে আপনি প্রধানমন্ত্রী হবেন, আপনি স্বরাষ্ট্রমন্ত্রী হবেন, এবং তারপরে বাকিদেরকে বলবেন যে ভুয়ো ভোট, আর আপনারা আপনাদের পদ ধরে রাখবেন, সেটা চলবে না। অর্থাৎ এই সাহস নেই। একদিকে মহারাষ্ট্রের নির্বাচন, হরিয়ানার নির্বাচন, দিল্লির নির্বাচন, একটার পর একটা নির্বাচনে কিভাবে ভোট চুরি হয়েছে, ভোট লুট হয়েছে, সেটা বাংলার মানুষ ধরে ফেলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোরের সভা থেকে দেখিয়েছেন একই এপিক নাম্বারে হাবড়ার ভোটার আবার মহারাষ্ট্রের ভোটার। অর্থাৎ এই চক্রান্তটা যখন বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে, আমাদের যে সাংগঠনিক দক্ষতা আছে এবং নিচু স্তর অবধি সংগঠন আছে, সেখানে আমরা এটা ধরে ফেলেছি, যার ফলে বিজেপি বুঝতে পারছে এখানে ভোট চুরি করা এত সহজ হবে না। আমরা চ্যালেঞ্জ করছি আমাদের নেত্রী বা অভিষেক যেটা বলেছেন, আমি এখানে দাঁড়িয়েও একই কথা বলছি, এই বাংলা রক্ত দিয়েছে স্বাধীনতার জন্যে, সেই স্বাধীনতাকে রক্ষা করার জন্য দরকার হলে আবার রক্ত দেবে, এই ভাষাকে বাঁচানোর জন্যে, বাঙালি জাতিকে বাঁচানোর জন্যে। এবং একটা লোকও, আমি বলছি, কোনো অবৈধ অনুপ্রবেশকারী যদি থেকে থাকে তার দায় পশ্চিমবাংলার নয়, তার দায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অমিত শাহের, তাই নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। কিন্তু যারা বৈধ ভোটার, তাদের যদি একটা নামও বাদ যায় বা তাদেরকে নাগরিকত্বের প্রমাণ আবার দিতে হয়, যিনি 100 বছর ধরে এখানে আছেন তাকে আবার নাগরিকত্বের প্রমাণ দিতে হয়, তাহলে এই বাংলার মানুষ আগামী দিনে রাস্তায় নামবে এবং বিজেপির নেতৃত্ব জবাব দেওয়ার জন্য সুযোগ পাবেন না। তন্ময়দা, এই বক্তব্যের পুরো অংশে বিজেপিকে ইংরেজদের পদ অনুসরণ করবার কথা বললেন। আমি দালাল শব্দটা ব্যবহার করব না, অনেক ক্ষেত্রে আমি এটা দেখেছি মঞ্চে ইংরেজদের দালাল বলা হয়, পার্টিকুলার বিজেপির কোনো একজন নেতার নাম উল্লেখ করে। কিন্তু ঘটনাচক্রে 1905 সালে বঙ্গভঙ্গের পরিকল্পনার কথা তন্ময়দা বলছিলেন। লর্ড কার্জন সেই সময় ভারতের ভাইসরয় ছিলেন, যিনি ইস্টার্ন পার্টকে মুসলিমদের এবং ওয়েস্টার্ন পার্টকে হিন্দুদের করে দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু মাথায় রাখতে হবে যে সেই সময় হিন্দু মুসলিম সবিশেষ নির্বিশেষ সকলের আন্দোলনে 1911 সালে বঙ্গভঙ্গ রদ হয়ে গিয়েছিল। বঙ্গভঙ্গ রদ হয়ে গিয়েছিল, ইংরেজ মানে লর্ড কার্জনকে তার অবস্থান থেকে সরে আসতে হয়। আমি জানি না এটা কোইন্সিডেন্ট কিনা, 1911 ঠিক 100 বছর পরে 2011-তে তৃণমূল কংগ্রেস এই রাজ্যে ক্ষমতা এসছে। এখন সেই তৃণমূল কংগ্রেস ভাষা বাঁচানোর কথা বলছে, বাংলা বাঁচানোর কথা বলছে। তন্ময়দার কথা শুনে মনে হলো এখনো কার্যত আমরা পরাধীন কোনো জায়গায়। কাজে স্বাধীনতার আন্দোলন আবার হবে, ভাষা বাঁচানোর আন্দোলন আবার হবে, রক্তক্ষয়ী আন্দোলন হবে কিনা জানি না, রাজনৈতিক আন্দোলন হবে কিনা জানি না। কিন্তু তন্ময়দা গুরুতর অভিযোগ যেটা তন্ময়দা করলেন সেটা হচ্ছে বাংলাভাষীদের প্রতি অত্যাচার। আমি লিখছিলাম এক এক করে, পরিযায়ী শ্রমিকের চিকিৎসা বিনা মৃত্যুর ঘটনা উল্লেখ করা হলো এখানে। পাশাপাশি তিনি বললেন যে ঠিক নির্বাচনের আগে কেন এসআইআর, তাহলে সাংসদরা পদত্যাগ করে তারপরে এসআইআর হতে পারে আবার নতুন করে, কেন 24-এর আগে নয় তিনি প্রশ্ন তুললেন প্রগতিশীল শিক্ষা সংস্কৃতি, বাংলার স্বাভিমান, বাংলার ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে সবটা বিজেপির দ্বারা ডেমলিশড হচ্ছে। সেই কারণের জন্যই কি আপনাদের আজকে সেলফিশ জায়ান্ট এই তকমা পেতে হলো? দেখুন দেবাশিস, প্রথমে একটা করে বলি, একটু সময় দেবেন। এই যে বলা হচ্ছে বঙ্গভঙ্গ রদ করা হয়েছিল, তারপরে কিন্তু জানবেন যেই বাংলাটা কিন্তু ভাগ হয়েছিল 1947, সেটা হচ্ছে ধর্মের ভিত্তিতে, তখন কিন্তু কেউ আটকাতে পারেনি। কিন্তু আপনারা ঠিক বলেছেন, সে 1911 থেকে 2011 তৃণমূল এসছে, কারণ তাদের ষড়যন্ত্র হচ্ছে বাংলাটাকে আবার জুড়তে হবে। সেই জন্যে ওই ওপার বাংলা জসিমউদ্দিন রহমানি, যিনি আনসারউল্লাহ বাংলার আমার একটি জঙ্গি সংগঠনের প্রধান, যার হচ্ছে আল কায়দার সাথে সম্পর্ক, তিনি বলেন তার ভরসা আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে, তিনি একদিন পশ্চিমবঙ্গকে জুড়ে দিতে পারবেন। এবং এইটাই আমরা বলছি যে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানানোর দিকে নিয়ে যাওয়া হচ্ছে। সুতরাং সেই কাজটা শুরু হয়েছে ওই 2011 থেকে।
এবং সেই জন্যেই আজকে জসিমউদ্দিন রহমানই দেখতে পাচ্ছেন স্বপ্ন। আচ্ছা, দ্বিতীয় কথা বলি, আপনি বলছেন যে বাংলা অস্মিতা, বাংলা কথা, উনি হচ্ছে অনেক মনীষীদের কথা বললেন। প্রথম কথা হচ্ছে এরা আজকে বাংলার যারা হচ্ছে ফ্রিডম ফাইটার, তারা হচ্ছে এখন এদের কাছে সন্ত্রাসবাদী হয়েছে। আপনি জানেন মেদিনীপুরের একটি বিশ্ববিদ্যালয়ের প্রশ্নে তাদেরকে সন্ত্রাসবাদী বলা হচ্ছে। দ্বিতীয়ত, উনি তো যাদের নাম বলছেন তারা তো সেই সময়ে সমাজ তাদেরকে বানিয়েছেন, তখনকার মানুষ তাদেরকে বানিয়েছেন। আমরা বাংলা মানুষের এখন মাথা নিচু হয়ে যায় যখন আমরা উনি যাদেরকে বানিয়েছেন তাদের কথা শুনি। সেটা হচ্ছে অনুব্রত মণ্ডল উনি বানিয়েছেন, উনি শাহজাহান শেখকে বানিয়েছেন, উনি পার্থ চ্যাটার্জি বানিয়েছেন, মানিক ভট্টাচার্য বানিয়েছেন, উনি হচ্ছেন জীবন কৃষ্ণ বানিয়েছেন, উনি হচ্ছে মনোজিৎ মিশ্রকে বানিয়েছেন, উনি জেসিবি বানিয়েছেন, উনি হচ্ছে জয়ন্ত সিং বানিয়েছেন। এই লিস্ট সারা রাত্রি ধরে বলে দিতে পারি। তো উনার কৃতিত্ব তো এইটাই যে উনি সেই বাংলার ইতিহাসটাকে কালি মেখে দিয়েছে একদম। বাংলা মায়ের মুখে কালি এমনভাবে মাখা আছে যে ওই কালি ওঠাতে গেলে এখন আমরা ক্ষমতায় আসার পরে আমাদের সাথে সাথে হবে না, সময় লাগবে। কারণ এমনভাবে বাংলা মায়ের মুখে কালি মাখানো হয়েছে, সেটা উনি করেছেন এই সমস্ত কৃত্রিমানদের কর্মের মাধ্যমে। আর এইগুলোই একসময় ভবিষ্যৎ প্রজন্ম বাংলার ইতিহাস যখন পড়বে তখন এইগুলো পড়বে, তার আগে হচ্ছে ওই বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, নেতাজি সবার ইতিহাস পড়বে। সেটার জন্য দায়ী হচ্ছে উনি। এবার আপনি বলেই আপনাকে যে এসআইআর নিয়ে কথা হচ্ছে। আচ্ছা, উনি হচ্ছে তৃণমূলের প্রতিনিধি বলছেন একজনের নাম আছে হাবড়ায়, একই এপিকে নাম আছে মহারাষ্ট্রে, এবং তার মানে উনি স্বীকার করছেন যে ভোটার লিস্টে গোলমাল আছে এবং ওনার নেতৃত্ব তাই কথা বলেছে। তো নির্বাচন কমিশন তো সেই কথাই বলছে যে ভোটের আগে স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি করে ভোট হবে, আর সেটা তো হওয়া উচিত ভোটের আগে, তো যাতে হচ্ছে মৃত ব্যক্তিদের ভোটে কেউ ক্ষমতায় না আসতে পারে। আজকে বলুন আপনি এই দ্বিজেন মুখোপাধ্যায়ের ভোট কারা দিয়েছিল? আজকে হচ্ছে এই বিষ্ণু বসু, ব্রাত্য বসুর বাবা, তিনি মারা গিয়েছেন 2008 সালে, তার এখনো ভোটার লিস্টের নাম রয়েছে। আচ্ছা তন্ময়, আপনি বলছেন, কিন্তু আমি একটু আমার পিসিআর কে রিকোয়েস্ট করব যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিজেপি প্ল্যান করে ন্যায্য ভোটারকে এলিমিনেট করে দেওয়ার চেষ্টা করছে। যদি একটু চালানো সম্ভব হয় হয়তো তন্ময়দা আরো বেশি কন্টেন্ট পেতে পারেন। বিজেপি কিভাবে প্ল্যান করে এলিমিনেট করবার চেষ্টা করছে, মানুষের অধিকারকে কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। শুনবো আজকে কি বলেছেন মমতা ব্যানার্জি। বাংলার মাটির জ্ঞান এবং গুণ, বাংলার মাটির বিদ্যা এবং বুদ্ধি জেনে রাখো, যতই চক্রান্ত করো কোনো লাভ হবে না। সারা ভারতবর্ষ থেকে 500টা টিম নিয়ে এসছে বিজেপি, বাড়ি বাড়ি সার্ভে করছে কার কার নাম বাদ দেওয়া যায়। সবাই যার নিজের নিজের এলাকায় লক্ষ্য রাখবেন, কেউ সার্ভে করতে আসলে কখনো নিজের ডিটেলস বলবেন না। আপনার ডিটেলস নিয়ে গিয়ে আপনার নাম কেটে বাদ দিয়ে দেবে। ভোটার কেন্দ্রে গিয়ে দেখবেন নিজের নামটা আছে কি না, আধার কার্ডটা করে রাখুন। আপনারা তো মানুষের ক্ষমতাকে বিসর্জন দেন, অধিকার কেড়ে নেন, অধিকার ছিনিয়ে নেন, বাংলাদেশি আখ্যা দিয়ে গরিব মানুষগুলোর ওপর অত্যাচার করেন। তন্ময়দা, বাংলাদেশি আখ্যা দিয়ে আপনি কিছুক্ষণ আগেই বলছিলেন যে এই পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ হিসাবে দেখার চেষ্টা হচ্ছে। আপনারা তো বাংলাদেশি হিসাবে মানুষকে চিহ্নিত করে তাদের নাম বাদ দেওয়ার চেষ্টা করছেন। দেখুন দেবাশিস, আপনি সমস্ত বিজেপি অবিজেপি রাজ্য, যেমন ধরুন হচ্ছে আপনি কেরালা অবিজেপি রাজ্য, কর্ণাটক অবিজেপি রাজ্য কংগ্রেসের, তামিলনাড়ু ডিএমকে, সমস্ত রাজ্যের মানুষ সেখানে প্রশাসনকে শুনছেন কি যে আমরা বাংলাদেশি ধরবো, বাংলাদেশে বার করব, অবৈধ অনুপ্রবেশকারীদের থাকতে দেব না। আজকে আপনি একবারও এই যে প্রায় 1-2 মাস ধরে এই জিনিসটা চলছে, একবারও মুখ্যমন্ত্রীর মুখে শুনেছেন যে আমিও বলছি প্রতিটা বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ধরে বার করা হোক, কারণ আমার রাজ্যে সাদরাড়ি থেকে শুরু করে ওই হচ্ছে আজাদ হোসেন থেকে শুরু করে বহু জঙ্গি আমার রাজ্যে বাস করছে, আমি চাই না তাদেরকে। একবারে বলতে শুনেছেন? বলতে শুনবেন না, কারণ উনি চান বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং এই সমস্ত জেহাদি জঙ্গিদের ভোটে ক্ষমতায় থাকতে। একেবারে আমি ছোট্ট করে তন্ময় ঘোষ কিছু বলবেন, আমি জাস্ট তন্ময়দার রিয়াকশনটা নিয়ে আমি চন্দনদা এবং কেতনের কাছে আসবো। দুটো জিনিস খুব তাড়াতাড়ির মধ্যে বলবো, বাকিরা বলবেন। তো
এক হচ্ছেন উনি তন্ময়দা যে নামগুলো বললেন উনি দু একটা নাম বাদ দিলেন, আমি এরকম অনেক নাম বলতে পারি, তার মধ্যে একটা নাম নাথুরাম বিশ্বাস, একটা নাম উত্তম কুমার ব্রজবাসী, একটার নাম সুদীপ জানা, এরকম অনেক নাম আছে। সেইগুলো ঠিক উনি যেটা সেট করতে চাইছেন ন্যারেটিভ সেগুলোর সঙ্গে বোধহয় যাচ্ছে না বলে সেই নামগুলো মিস করেছেন। জানি না তারাও বাংলাদেশ থেকে আসা আনসারুল বাংলা টিম না কি আছে তাদের কিনা। এক দ্বিতীয় কথা হচ্ছে উনি বাংলার কথা বলছিলেন, তো আমি কয়েকদিন আগে আমার সৌভাগ্য হয়েছিল প্রফেসর অমর্ত্য সেনের সঙ্গে দেখা করার, ওনার সঙ্গে কথা বলছিলাম এবং তারপর উনি আমাকে একটা বইয়ে লিখে দিয়েছেন পরিচিতি অহিংসা বলে, সেইটা পড়ছিলাম এবং সঠিকভাবে আজকের ভারতবর্ষকে বিজেপি কোন পথে নিয়ে যেতে চলেছে তার একটা পরিষ্কার ছাপ সেই বই থেকে আমি বোঝার চেষ্টা করছিলাম, যে পরিচিতি দিয়ে কিভাবে হিংসাত্মক করে তোলা হয় সমাজকে সেইটার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এসআইআর নিয়ে এত কথা হচ্ছে, উনি বললেন যে এসআইআর এই যে নামগুলো সব ভুল ভোটার, তো আমি বলছি তো আমরা তো একই কথা বলছি যে আপনারা এসআইআর করবেন বলছেন, তো এসআইআর এই ভুয়ো ভোট দিয়েই তো তাহলে প্রধানমন্ত্রী হয়েছেন, আমাদের যারা ভোট দিয়েছেন তাদের সকলের প্রধানমন্ত্রী উনি, তাহলে তিনি অভিষেক যেটা চ্যালেঞ্জ করছে সেটা অ্যাকসেপ্ট করতে কি অসুবিধা? ঠিক আছে, ভোটার লিস্ট গন্ডগোল আছে, সব ডিসলভ করে দিলাম লোকসভা, আমরা এসআইআর করলাম সারা দেশ জুড়ে এবং তারপরে আমরা আবার নির্বাচনে মানুষের কাছে যাই না। আমি একদম তন্ময় ঘোষ ঠিক যে জায়গাগুলো তুলেছেন, কেন এটা মানা সম্ভব হচ্ছে না বিজেপির পক্ষে বা কেন মানছেন না বিজেপি, এই বিষয়টা অবশ্যই প্রশ্ন থাকবে তন্ময়দার কাছে। কিন্তু বিরতিতে যাব, বিরতির পর বামেদের উদ্দেশ্যেও একেবারে কড়া ধিক্কার মমতা ব্যানার্জির, আমি সেই বক্তব্য শোনাবো ব্রেকের পরে ফিরে এসে। তারপর আমি আমাদের সঙ্গে চন্দন চ্যাটার্জি রয়েছেন, চন্দনদার কাছে যাব। 2011 সালে বামেদের ক্ষমতাচ্যুত, এখন চন্দনদার কাছে গেলেই বলবেন যে এখনো পর্যন্ত বাম ভীতি কাজ করে বেড়াচ্ছে, কিন্তু বামেদের সম্পর্কে আজকে যে তীব্র তিতিক্ষা মমতা বন্দ্যোপাধ্যায়ের একবার শোনাবো কি বলেছেন তিনি বামেদের। বিজেপি ডাবল ইঞ্জিন সরকার, লজ্জাও করে না, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। আর বামপন্থীগুলো এত নির্লজ্জ, বিজেপির সাথে কাঁধ মিলিয়েছে, বলে কিনা নেতাজি ব্রিটিশদের ভয়ে পালিয়ে গেছে, এদের রাজনীতি করার অধিকার আছে, মানুষের রাজনীতি। এরা নেতাজিকে আগে বুর্জোয়া বলতো, গান্ধীজিকে বুর্জোয়া বলতো, স্বাধীনতার পতাকা তুলতো না। চন্দনদা দেখুন, এক কৃষি আজকে সব বাড়ির দলিল দস্তাবেজ নিয়ে সিজিও কমপ্লেক্সে গিয়েছিল আজকেই, আর এক পিসি ধর্মতলা থেকে সিজিও কমপ্লেক্সের দূরত্ব খুব একটা বেশি না, কবে সেই দিন আসে সেটার জন্য অপেক্ষায় আছে গোটা বাংলার মানুষ। কেন হবে না? আজকে তো এত ভালো ভালো কথা বললেন, কিন্তু চাকরি বিক্রি দালালদের এমএলএ করেন আপনারা, বললেন না কেন মঞ্চ থেকে? আমি তো যা বুঝছি 2026-এ স্ট্র্যাটেজিক মিটিংয়ের পর তৃণমূল কংগ্রেস দেয়ালে লিখবে যে আপনি এমএলএ হতে চান, 1 নম্বর ক্রাইটেরিয়া পাঁচিল টপকাতে পারেন কিনা, 2 নম্বর ক্রাইটেরিয়া ঝোপে লুকিয়ে থাকতে পারেন কিনা, 3 নম্বর ক্রাইটেরিয়া এদো নর্দমায় আপনি কতক্ষণ দম বন্ধ করে থাকতে পারবেন, 4 নম্বর আইডিয়া টিপ করে মোবাইল ফেলতে পারেন কিনা। আজকে ছাত্রদের একটা ছাত্র পরিষদ, আমার সঙ্গে আদর্শগত বিরোধ থাকতে পারে, ছাত্র পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী, ছাত্রদের সামনে জবাব দিচ্ছেন, ছাত্রদের সামনে রাজ্যের মুখ্যমন্ত্রী ভাষণ দিচ্ছেন, বলতে পারলেন না তো কই যে ভাই 2 লক্ষ পদ ফাঁকা আছে স্কুলে, তোমরা ভালো করে পড়াশুনো করো, স্কুলের মাস্টারিতে চাকরি পাবে। বলতে পারলেন না তো কই 8000 স্কুল বন্ধ হয়ে গেছে, আমি মমতা ব্যানার্জি বাংলা বাঁচাতে চাই, আমি 8000 স্কুল খুলবো। বলতে পারলেন না তো কই টাটাকে তাড়িয়েছি তো বেশ করেছি, আমি 10টা কারখানা নিয়ে এসেছি, এই দেখো তার ছবি, তোমরা ভালো করে পড়াশুনো করো। কেন বলতে পারলেন না? আজকে এসে এইসব কথা দিয়ে যখন বলতে হচ্ছে তখন ওই জন্যই আমাদেরকে নির্লজ্জ হতে হচ্ছে, কারণ আপনি 11 বছর ধরে কি করেছেন সেটা আপনার চোখের সামনে তুলে ধরানোর জন্য এইটা বলার। এখন আপনি কি দেখাচ্ছেন? বিজেপি রাম মন্দির দেখিয়েছিল ভোটের আগে, আপনি এখন জগন্নাথ মন্দির আর দুর্গা প্রাঙ্গণ দেখাচ্ছেন আরএসএসের কথায়, ওই একই এজেন্ডা খেলছেন। কেন এই এজেন্ডাগুলোকে বাইরে করে দিচ্ছেন? যে অসংখ্য ছাত্রছাত্রী পরীক্ষা দিয়ে পাশ করে বসে থাকছে, বাংলার ছাত্রদের ভবিষ্যৎ কি জানেন? বেশি পড়লে হাতে ব্যাগ, কম পড়লে পিঠে ব্যাগ, আর পড়তে চাইলে পরিযায়ী শ্রমিক। শুনেছেন তো এতদিন দেবাশিস, এখন পরিযায়ী ছাত্র তৈরি হচ্ছে বাংলার ঘরে ঘরে, যারা এখানকার স্কুল এখনো জয়েন্ট এন্ট্রান্সের ক্লাব সবে মাত্র কদিন পরে রেজাল্ট বেরোলো, এখনো কলেজগুলোর ভর্তির অবস্থা ঝুলে রয়েছে, স্কুল আর্ধেক 8000 বন্ধ। আমাদের ছাত্র ছাত্রীর ভবিষ্যৎ এত সুন্দর, শরৎ রবীন্দ্রনাথ হ্যান ত্যান ইতিহাসে ওনার গল্প বলা খুব একটা নিয়ে আমি খুব একটা কথা বলবো না, ফলের রস রবীন্দ্রনাথ গান্ধী সব গুলিয়ে একাকার, ওর মধ্যে ঢুকছি না।
কিন্তু এত কথা আপনি এত মনীষীদের নাম নিচ্ছেন, এই বাংলার সম্মানকে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করিয়েছেন? এমএলএ পাঁচিলে উঠছে, আপনার এখনো আজকে ছাত্রদের সামনে তো বলা উচিত ছিল। ফলে আমি আবার বলছি, মূল এজেন্ডা যেগুলো বাংলার মানুষের, আজকে শিক্ষার অবস্থা কি, স্বাস্থ্যের অবস্থা কি, কি ছিল কসবা ল কলেজে, কি ঘটেছিল? ছাত্র পরিষদের জন্মদিনে ছাত্রদের সামনে বলা উচিত ছিল যে আমি কামদুনি থেকে ছোট ঘটনা, মিথ্যে ঘটনা, সাজানো ঘটনা বলে বলে আজকে রাজ্যকে এই জায়গায় দাঁড় করিয়েছি যে আরজি করের মেয়েটার বিচারও হয় না, বিচারপতিরা হাত জোর করে ফাইল ঠেলে দিচ্ছেন, যা সিবিআই তাই সিআইডি, দুজনে মিলে বলছে একজনকে খাড়া করছে। ওটা কলেজ ছিল না, ওটা শিক্ষা প্রতিষ্ঠান ছিল না, আরজি করটা আর কসবাটা শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। রাতের বেলা তৃণমূল কংগ্রেসের নেতা ছাত্রীদের ধরে ধর্ষণ করছেন, আজকে ক্ষমা চাওয়ার দিন ছিল না বাংলার মুখ্যমন্ত্রীর? উনি অন্যের দিকে কি তাকাচ্ছেন? অন্য কে ষড়যন্ত্র করছে, কে ষড়যন্ত্র করেছে? আপনার ইউনিক মেজরিটি, আপনার হাতে সব কিছু, আপনার এমন জায়গায় পৌঁছেছে যে বিজেপির হয়ে বিচারক এলাহাবাদ হাইকোর্টের নাম গান গাইতে শুরু করছে, আর তৃণমূল কংগ্রেসের একজন অধ্যক্ষ তৃণমূলের গেঞ্জি পরে নিয়ে আজকে মিটিংয়ে যাবেন। আর বড় কথা কি হচ্ছে? প্রশ্নটা হচ্ছে, বাংলার সত্যি যদি ভালো চান, বাংলার যে ইস্যুগুলো, যে সমস্যাগুলো আজকে বাংলার মানুষ ফেস করছে, শাকসবজি 70, 80, 100, চালের দাম প্রতিদিন 10 টাকা করে প্রতি মাসে বাড়ছে, প্রত্যেকটা জিনিসের দাম আয়ত্তের বাইরে, চাকরি নেই, আপনি দুর্গাপুজোয় টাকা দিন আর যাই করুন, পাড়ায় যে কটা ছেলে বাংলায় থাকবে শুধু ক্লাবে থাকবে। তাহলে বাংলার এই ভবিষ্যৎ, বাংলার লেখাপড়ায় কোথায়? বাংলার ছেলেমেয়েরা যে লেখাপড়া শিখবে তার জন্য প্রতিষ্ঠানে ভর্তি হবে, বাংলার ভালো ভালো প্রতিষ্ঠানগুলোতে জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট বেরোনো না। কে বলেছিল আপনাকে ওবিসির জাল সার্টিফিকেট দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ ছেড়ে দিতে? এখন দায় করছেন কোর্টকে। কি বললো আজকে সুপ্রিম কোর্ট? শেষে বলি দেবাশিস, লজ্জার দিন নয়? আজকেই তো মুখ্যমন্ত্রীর ক্ষমা চাওয়ার দিন ছিল। আজকে অভিষেক ব্যানার্জি বলছেন কত ধানে কত চাল, কত চালে কত কাকড় মিশিয়েছেন, তার উত্তর দিতে হবে আজকে তৃণমূল কংগ্রেসকে। সুপ্রিম কোর্ট বলছে আজকে এসএসসির মতো একটা সংস্থাকে যে আর কতদিন দাগিদের লুকাবেন, সরকারকে বলছে কেন লুকিয়ে রাখছেন? কেন লক্ষ লক্ষ ভালো ছেলে মেয়ে যারা পাশ করেছে তাদের সঙ্গে টেন্টেডদের লিস্ট প্রকাশ করছেন না? 7 দিনের মধ্যে প্রকাশ করতে হবে। ফলে এক পিসি আজকে সিজিওতে গেছেন, অন্য পিসি তৈরি থাকবে। আমি চন্দনদার এই প্রশ্নের উত্তর আমি এরপরে কেতনের কাছে অ্যাজ শিডিউল আসার কথা ছিল, কিন্তু আমি চাইবো তন্ময় ঘোষ একটু উত্তর দিন, না হলে ছন্দটা কেটে যাবে, আর কিচ্ছু না। একাধিক প্রশ্ন তুলেছেন দাদা। আমি চন্দন চ্যাটার্জি দা আসছি, অবশ্যই আসছি, একটা ছোট্ট বিরতি নিতে দিন আমাকে। হ্যাঁ, চন্দন মুখার্জি বাবুর কাছেও আসবো, কিন্তু তার আগে তন্ময় ঘোষের এগেনস্টে একাধিক প্রশ্ন, যে বিজেপির এগেনস্টেও অনেক প্রশ্ন রয়েছে চন্দনদার, আমি সেগুলো শুনবো। কিন্তু তার আগে একটা বিরতির সময় হয়েছে, বিরতি নিয়ে আসছে। প্রথম তন্ময় ঘোষ, তারপরে তন্ময় মুখোপাধ্যায় বলবেন, আমি কেতনের কাছে আসবো, কিন্তু ছোট করে একটু উত্তর দেবেন চন্দন চ্যাটার্জির যে সমস্ত প্রশ্নগুলো ছিল। দ্রুত ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত বাম মুখপাত্র চন্দন চ্যাটার্জি বলছেন যে তৃণমূল ছাত্র পরিষদের আজকের জন্মদিনের অনুষ্ঠানে কেন ছাত্রদের জন্য শিক্ষা সংক্রান্ত এবং কর্মসংস্থান সংক্রান্ত কোনো বার্তা থাকলো না। তন্ময় ঘোষ। চন্দনদার অনেক অভিযোগ, তার মধ্যে আমি ছোট করে, আপনি যেহেতু বলেছেন অল্প সময়ের মধ্যে, আমি জাস্ট 3টে জিনিস তুলে ধরার চেষ্টা করছি। এক, চন্দনদারা ন্যারেটিভের কথা বলছেন যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, এই সমস্ত ন্যারেটিভ কেন তৈরি করা যাচ্ছে না। আমার প্রশ্ন হচ্ছে, চন্দনদারা তো বিরোধী দলে আছেন, মানে বিরোধী রাজনীতি করছেন সংসদীয় জায়গায়, সেখানে ওনারা কেন ব্যর্থ হচ্ছেন এই ন্যারেটিভটা তৈরি করতে? তার কারণ, যখন 100 দিনের কাজের টাকা, যেটা একদম প্রান্তিক মানুষের সঙ্গে জড়িত, জীবনযাত্রার সঙ্গে জড়িত, বামপন্থী রাজনীতিতে তো প্রান্তিক মানুষ, শ্রমজীবী মানুষের কথা তুলে ধরা হয়, তাহলে সেই শ্রমজীবী মানুষরা যখন বাইরে আক্রান্ত হচ্ছেন, তখন সেই ন্যারেটিভটা তারা রাস্তায় কেন নিয়ে যাচ্ছেন না? বা 100 দিনের কাজের টাকা নিয়ে তারা কেন রাস্তায় নিয়ে যাচ্ছেন না? বা তাদের অন্য রাজ্য থেকে যে সাংসদরা আছেন সংসদে, তারা কেন তুলে ধরছেন না? এক। দ্বিতীয় কথা হচ্ছে, চন্দনদা আবার সেই টাটার কথা বললেন, টাটার স্বপ্ন ওনারা ভুলতে পারেন না। আমার একই যুক্তি থাকবে যে টাটার শিল্প করার জন্য 3 ফসলি ওই হুগলির জমিটাই রাস্তা দিয়ে যাওয়ার সময় পাওয়া গেল, কারণ আমি কর্পোরেটে অনেকদিন চাকরি করেছি। কর্পোরেট তো শুধু তার স্বার্থ দেখে, পুঁজিবাদ, মার্কসের কথা অনুযায়ী পুঁজিবাদীদের যদি স্বার্থ দেখতে হয়, সেটা যারা মার্কসে বিশ্বাস করেন তারা পুঁজিবাদীদের স্বার্থটাই আগে দেখলেন মানুষের থেকে। সেই দুঃস্বপ্নের ফলে আজকে ওনারা এখনও সেই দুঃস্বপ্নটা বয়ে নিয়ে চলেছেন, কিন্তু হ্যাংওভারটা কাটছে না।
আর তৃতীয় কথা হচ্ছে ওনারা বারবার এই যে সমস্ত কিছুর মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে একই ইস্যুর দিকে নিয়ে যান। আমার বক্তব্য হচ্ছে সংসদীয় গণতন্ত্রে তো মানুষ শেষ কথা বলে, তাহলে মানুষের কাছে এই কথাগুলোর গ্রহণযোগ্যতা থাকছে না কেন? তার কারণ হচ্ছে মানুষের কাছে ওনারা ওই শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় চোর, মমতা বন্দ্যোপাধ্যায় চোর, তৃণমূল কংগ্রেস চোর, তার দলের লোকজন চোর, এই কথাটার বিশ্বাসযোগ্যতা নেই। কারণ যতক্ষণ না অবধি প্রমাণ করতে পারবেন ততক্ষণ এই কথাগুলো শুধুমাত্র ক্লিশে হয়ে যাবে, একদমই তাই। অতিরিক্ত ব্যবহার। চন্দনদার থেকে না, তার আগে একটু তন্ময়দার কাছে বিরোধীরাই সেট করে, একদম ঠিক বলেছে তন্ময় ভাই। আপনি যদি রামনবমী থেকে জগন্নাথ মন্দির, দুর্গা অঙ্গন, এই যদি আপনি এজেন্ডায় নিয়ে আসেন, খাদ্য বস্ত্র বাসস্থান এই এজেন্ডা থেকে সরিয়ে দিয়ে আপনি নিজে নিয়ে আসছেন। আপনি জানেন মুখ্যমন্ত্রী কদিন আগে মিটিং করে বলছেন শ্রাবণ মাস চলছে, বিজেপির কোনো নেতা পশ্চিমবাংলায় দাঁড়িয়ে এখনো বলার সাহস হয়নি। বিহার ইউপিতে হয়তো বলছে শ্রাবণ মাসে মাছ মাংস খাবেন না, মুখ্যমন্ত্রী খোদ বলছেন আমি এখানে করতে দেবো না। আপনারা ওদের এজেন্ডায় খেলছেন, এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2, আমরা যদি ওদের এজেন্ডায় খেলি, আপনারা তো এজেন্ডা একটু দ্রুত শেষ করুন, এক এক করে। নাম্বার 2, আপনি কর্পোরেট বলছেন, ঠিক বলছেন তন্ময়বাবু। লিপস অ্যান্ড বাউন্সের থেকে ভালো কর্পোরেট পশ্চিমবাংলায় কি আছে? মায়ের পায়ের নখের নেল পালিশ থেকে মাথার এটারও তদন্ত হচ্ছে, তদন্ত করে সত্য সামনে আসুক, আমরা এটা চাই। তন্ময় মুখোপাধ্যায়, তন্ময়দা ছোট করে বলবেন, কারণ কেতন এখনো পর্যন্ত ফার্স্ট রাউন্ড বলেনি। কিন্তু দেখুন, মুখ্যমন্ত্রী যে আজকে বামেদের অ্যাটাক করছেন, এটা মনে করবেন, এটা জানবেন পরিকল্পনা করে। কারণ উনি বামেদেরকে ব্যবহার করেন, বা বামেরাও সেটা করে, যে ওনার বি টিম হিসেবে বিরোধী ভোটটা ভাগ করে যাতে তৃণমূল থাকতে পারে, তারপরে গিয়ে একসাথে ফিশ ফ্রাই পার্টি হয়। এবার আজকে উনি এই কথা বলছেন। আজকে আপনারা দেখেছেন এই পার্লামেন্টের বাইরে তৃণমূল, কংগ্রেস, বাম একসাথে হাত ধরাধরি করে আয়তবে সহচরী হাতে হাতে ধরিধরি করছে। তাহলে সেই দলটা যে হচ্ছে পশ্চিমবঙ্গে সব খারাপ কাজ করছে, সেই দলের গিয়ে হাত ধরে কি করে দিল্লিতে গিয়ে, তো সেখানেই বোঝা যায় যে এটা হচ্ছে ওরা হচ্ছে তৃণমূলের হয়ে কাজ করছে, এবং সেই জন্যে ওদেরকে অক্সিজেন দিচ্ছেন এই মুখ্যমন্ত্রী। এই হচ্ছে এই যে তৃণমূলের প্রতিনিধি বললেন, তন্ময় ঘোষ যে বললেন যে SIR-টা হোক, তার আগে সমস্ত গভর্নমেন্টগুলো পড়ে যাক। একদম। আচ্ছা, আমাদের দেশে 13 বার SIR হয়েছে, আপনি বলুন তো কোন বার? ইভেন 2002 সালে তখন কি গভর্নমেন্ট পড়ে গেছিল? কারণ কি আইনে সেটা বলে না, SIR-টা হয় আইন মোতাবেক। 21 পরে বলবেন, 21-3 রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্টে বলা আছে নির্বাচন কমিশন তার প্রয়োজন মতো SIR করতে পারে। আর যদি তারপরেও তারা চান যে না গভর্নমেন্ট পড়ে যাক, সুপ্রিম কোর্টে তো কেস রয়েছে, সুপ্রিম কোর্টকে বলুন যে গভর্নমেন্টগুলো ফেলে দিয়ে করা হোক। তারা সুপ্রিম কোর্টে সেই নির্দেশ কেন কোর্টে যাচ্ছেন না? বেশ বেশ, মানুষকে ভুল বুঝাচ্ছেন কেন? আমি আসবো তন্ময়দার কাছে, কিন্তু এরপর আমি কেতনের কাছে যাব। কেতন, আজকে বেসিক্যালি এই স্টুডিওতে বসেই তোমারই দলের একজন নেত্রী, যিনি একসময় কাউন্সিলর ছিলেন, জনপ্রতিনিধি, তিনি বলে গিয়েছিলেন যে পলিটিক্স ইজ দ্য গেম অফ এভরি পসিবিলিটিস। এই যে জোটফোট নিয়ে কথা হচ্ছে, যে কোনো কিছু রাজনীতিতে হতে পারে। কংগ্রেস আজকে আমি দেখলাম যে তীব্র আক্রমণে দলের প্রধান দুই স্তম্ভ কংগ্রেসকে সেই অর্থে আক্রমণ করলেন না। মানে এটা কি তোমরা একটা সেফ করিডোর দেখছো? মানে না, একদমই না। মানে তৃণমূলের কাছে তো মানে কংগ্রেসটাই বাংলায় মানে জোট সত্য পালন করলো তৃণমূল। না, তৃণমূলের হাত ধরেই বা তৃণমূলের আক্রমণেই তো বাংলায় কংগ্রেস দুর্বল হয়েছে। কংগ্রেসকে খতম করার তো যে মানে একদম যে কংগ্রেস মুক্ত ভারত যেটা বিজেপি বলে, সেটা এ রাজ্যে করেছেন তো তৃণমূল, মানে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। আর উনি না বললেন কার বিরুদ্ধে কি বলবেন। তোমাদের নেতাদের নীতি আদর্শগত সমস্যা নেই যে তারা দলে দলে তৃণমূলে যোগ দিয়েছে, সেটা প্রবলেম। সেটা অবশ্যই, যারা চোর বাটপার যারা লোভী তারা চলে গেছে। এটা তো একটা মানে এ তো গোয়াল ঘর নয় যে আমি বেঁধে রেখে দেবো কাউকে গলায় দড়ি দিয়ে। এবার যাই হোক, 40 মিনিট পরে আমি বলতে পেরেছি যে এতগুলো বিষয় বলেছেন। দেখুন, 15 বছর আপনি সরকার
প্রায় 15 বছর হতে চললো তো সরকার। এখন আপনি যখন বলতে উঠবেন না এতগুলো অভিযোগ, এতগুলো এইসব ভাওতা না দিয়ে, এতগুলো এগুলো বাতেলা না দিয়ে, আপনার এখন রিপোর্ট কার্ড দেওয়ার সময় যে 15 বছরে আমি রাজ্য কোন জায়গা থেকে কোন জায়গায় নিয়ে এসেছি। কিন্তু এটা বলতে গেলে বিপদ। রিপোর্ট কার্ড খুললে দেখবেন চারিদিকে লাল আর লাল আর লাল দাগ। ঋণ কোথায় ছিল, আজকে কোথায় নিয়ে চলে এসছেন আপনি। ভোটাধিকার নিয়ে বড় বড় বাতেলা, মানে মানায় বলুন তো? এই রাজ্যে তো আপনারা সাংবাদিক বা আমরা যারা রাজনৈতিক যারা কর্মী, তারা তো পঞ্চায়েত ভোট দেখেছি, আমরা তো এখানকার মানে মিউনিসিপ্যালিটি ভোট দেখেছি, সমবায় ভোট দেখেছি, আর ছাত্র ভোট তো দেখার মানে সৌভাগ্যই হচ্ছে না। তাই এদিকে থেকে ভোটাধিকার মানে লঙ্ঘন হচ্ছে। রাহুল গান্ধী কোনো কথা বলে না কেন? একটা মিনিট, এই যে দেখুন কেতন একদম চুপচাপ ছিল। না না না, রাহুল গান্ধী কোনো কথা বলে না। কেতন একটা কথাও বলেনি। তন্ময়দা প্লিজ বলতে না না না, কেতন বলো। রাহুল গান্ধী কেন বলেন? ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। একদম আপনি মানে তৃণমূলকে বলেছি, এক তন্ময়দাকে বলেছি, আরেক তন্ময়দার কি ধরো তোমার তো জোক তো। ভাই আমি মুকুলদার কথা আমার রাহুল গান্ধী কেন বলেন না এগুলো? হ্যাঁ না না, আচ্ছা এবার ডিস্টার্ব করলে কিন্তু পরের পর্যায়ে আপনি একটা না তুমি বলো, আমি তো তোমার না, আচ্ছা, সময় কেতন, আমার সময় নিয়ে বলো। তুমি আমার সময় নিয়ে বলো, রাহুল গান্ধী এগুলো ঠিক কিছু না। বলেন না। 40 এগুলো মিনিট ঠিক পরে আমি বলতে না, না না না, তুমি বলো বলো। তুমি আমার সময়টা ওকে দাও। না না না, এ কি ঠিক আমার না। সময়টা দাও। না না না, আমাদের ক্ষয়ক্ষতি কিন্তু লাগবে তুমি না। বলো রাহুল গান্ধী কেন বলেন না? না না না, কেতন আর যদি কিছু বলার থেকে তুমি বললে রিপোর্ট কার্ড লালে লাল, মানে বামে বামময় আর কি রিপোর্ট না কার্ড। না সেটাই তো। এবার আমি বললাম তো মানে কোন জায়গাটা মানে কন্ট্রাডিক্টরি। ভোটাধিকার নিয়ে পিসি ভাইপো দুজনই বললেন। মানে দুদিন আগে আমরা এখানে বসে একটা পিসি ভাইপো নিয়ে আলোচনা করছিলাম, একজন ভাইপো জেলে গেল, একজন পিসির বাড়িতে রেড পড়লো, যাই হোক। এবার আজকে পিসি ভাইপো ভোটাধিকার নিয়ে কোন এটা বলে তাও তৃণমূল ছাত্র পরিষদ, মানে এটাও একটা চুরি করা। আমাদের ছাত্র পরিষদ যেটা অরিজিনাল, যেটা কংগ্রেসের ছাত্র পরিষদ, এটা তো তার নয়, এটা তো নাম দিয়ে মানে কপি করে এটা কদিন করে আরে সব যত চোর বাটপারদের নিয়ে কি করে তৃণমূলের ছাত্র পরিষদ কি করে। এই যে দেখছি তো কলেজে কোনো ভোট তো হয় না, কলেজে টাকা তোলা থেকে নিয়ে জালভাবে অ্যাডমিশন করানো থেকে নিয়ে ধর্ষণও করছে, দেখুন মামলা টামলা চলছে, এইসবই তো করে বেড়ায়। এবার ছাত্রর জন্য উনি রাজ্যে কী করেছেন? কলেজে ভোট হয় না, শিক্ষা একেবারে লাটে উঠে গেছে, তারপর ইনি বলছেন বাঙালিকে নিয়ে। মানে এই যে অন্যান্য বিজেপি বাংলা বিদ্বেষী কোনো দ্বিমত নেই, বিজেপি অত্যাচারগুলো করছে কোনো দ্বিমত নেই, কিন্তু আপনাকেও বলতে হবে 15 বছর সরকার চালিয়েছেন, যে বাংলা ও বাঙালির মঙ্গলের জন্য আপনি কি করেছেন? না কিন্তু যদি তাই হতো, যদি তাই হয়, আমি ধরে নিচ্ছি তন্ময়দা কিন্তু কিছুক্ষণ আগে বলেছেন, মানে তন্ময় ঘোষ যিনি তৃণমূল মুখপাত্র, তিনি বলেছেন যে বামেদের অ্যাকসেপ্টেন্সি কমে গেছে। এরপর ওনাকে বলতে দিলে উনি বলবে কেতন তোমাদেরও অ্যাকসেপ্টেন্সি জিরোতে গিয়ে পৌঁছেছে। না, উনি বলতে দেখো মানুষের কাছে বিষয়গুলো তো পরিষ্কার। এখন মানুষ কাকে, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা তথ্য দিচ্ছিলেন, সেটা কি তথ্য তন্ময়দারও জানা। উনি বললেন যে যত তৃণমূলের বিরুদ্ধে বলবে তত তৃণমূল তপ্ত লোহার মতো আরো বেশি গরম হবে, আরো বেশি মজবুত হবে, আরো বেশি। যেটা বলেছে দাদা, উনি বলেছেন যে 2011 সালে, শোনো না কেতন এক মিনিট, 2011 সালে তৃণমূল 185 পায়, উনি একদম উল্লেখ করে করে সাল বলেছেন। 2016 সালে তৃণমূল পায় 211, আর এবার 2021-এ তৃণমূল পেয়েছে 215। উনি টার্গেট দিচ্ছেন যে সামনের বার বিজেপি 50-এর নিচে নামবে। তার মানে তুমি মোট বিধানসভা থেকে 50 বাদ দাও, তন্ময়দা আরো সাহসী ভাই বলেছে 26-এ 26টা পাবে, সেটা তুমি ছেড়ে দাও। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন 50-এর উপর ক্রস করতে পারবে না, তার মানে বাদ বাকি বিজেপির হবে, এই হচ্ছে বিষয়, বা অন্যান্যদের হতে না, পারে। এর স্ট্র্যাটেজিটা তো ঠিকই। দিন দিন তৃণমূলের আসন বাড়ছে কি করে তাহলে? 16 সালে মানে যখন এই সরকারের একটা টেনিয়ার পুরো হয়েছিল, তখন কিন্তু মানে তৃণমূল আর যারা বিরোধী, তখনকার বিরোধী বাম কংগ্রেস, তাদের ভোটের ব্যবধান ছিল মাত্র 3%। তারপরেই বাংলায় আমদানি করা হয় সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতি। এটা একেবারে ঠিক। মানে বিজেপি হচ্ছে মমতা ব্যানার্জির প্রজেক্ট, তুমি বলছো? প্রমাণ দিচ্ছি, বিজেপি যদি 21 সালে এত এগ্রেসিভ ক্যাম্পেইনিং না করতো সিএনআরসি নিয়ে, তাহলে কিন্তু তৃণমূলের ভোটটা বাড়তো না। এই নিরিখে অভিষেক ব্যানার্জি ঠিকই বলছেন যে যত বিজেপি রাজনীতি, যত বিজেপি এখানে ধর্মের রাজনীতি করবে, যত বেশি তৃণমূলের ভোট বাড়বে। তৃণমূলের সুবিধা তো চুরি আলোচনা করতে হবে না, দুর্নীতি আলোচনা করতে হবে না, এই যতগুলো কেলেঙ্কারি মানে ভোটের পোলারাইজেশন হয়ে যাবে। একটা কথা বলছি, এই যে দেখুন বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারটা হচ্ছে, তো ব্যাপারটা হচ্ছে এটাকে তৃণমূল কৌশলভাবে ঠিক এটাকে নিয়ে গিয়ে বাঙালি ভাষা অস্মিতায় চলে যাচ্ছে। আপনিও তো কিছু করেননি। আজকে বাঙালিকে পড়তে গেলে অন্য রাজ্যে যেতে হবে, চিকিৎসা করাতে গেলে অন্য রাজ্যে যেতে হবে, রুটি রোজগারের জন্য অন্য রাজ্যে যেতে হবে। তাহলে আপনি কি করেছেন? কারণ বিষয়টা হচ্ছে, 10 সেকেন্ড বলেছি, বিষয়টা হচ্ছে যখনই আপনি বাঙালি পরিযায়ী শ্রমিক শব্দটি উচ্চারণ করবেন, আপনাকে উত্তর দিতে হবে যে কেন পরিযায়ী হচ্ছে, রাজ্যে কর্মসংস্থান নেই কেন। এইটা থেকে নজর ঘোরাতে, তাদের ব্যর্থতা অকর্মণ্যতা থেকে নজর ঘোরাতেই এটা বাঙালি অস্মিতা তৃণমূল শেখাবে। এই কদিনের দল, যাদের দলে
পার্থ মারাত্মক অভিযোগ যে তৃণমূলই বিজেপিকে নিয়ে এসছে 2021 সালে ওভারঅল ওই ক্যাম্পেনিং না করলে তৃণমূলের ফল বাড়তো না। এই প্রথম একটা যুক্তিসঙ্গত জায়গা যেটা কেতন বলতে চাইছে যে ধর্মের রাজনীতি করে বিজেপি দেখাতে চাইছে তারা হিন্দু প্রেমী মুসলিম বিদ্বেষী, মানে অলমোস্ট যে হয়তো ক্রাইটেরিয়া, তন্ময়দা বিরোধিতা করতে পারেন আমার এই বক্তব্যের, কিন্তু সেটা আখেরে লাভ করে দিচ্ছে তৃণমূলের। ফিরে আসলাম তন্ময় মুখোপাধ্যায়ের কাছে যাব, কারণ আমার মনে হয় কেতনের এই অভিযোগ সরাসরি বিজেপির দিকে ডেফিনেটলি, তার কারণ বিজেপি রাজনীতি করছে ধর্মের, মাইলেজ পাচ্ছে তৃণমূল। তন্ময়ের 21-এর প্রসঙ্গ কেতন উল্লেখ। দেখুন, কেতন বললেন সিএ নিয়ে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় অপোজ করেছেন, এই জন্য নাকি ধর্মের ভিত্তিতে রাজনীতি হয়েছে। আচ্ছা, আপনাদের মনে থাকবে সিএ পাস করার পরে এখানে না দেখুন, এখানে দেখুন কংগ্রেস হচ্ছে অপ্রাসঙ্গিক দল, তার মানে কি এখনো হয়নি এখানে, এনআরসি নিয়ে কোনো কথাই হয়নি। আচ্ছা বলতে দাও, এবার দেশের অন্য অন্য রাজ্যে যেখানে কংগ্রেস আছে বিরোধী বা ক্ষমতায়, সেখানে কি তারা বলেছে যে সিএএ মানছি? তারাও একই কথা বলেছে সিএএ মানছি না, মানবো না। ওই একই ব্যাপার ধর্মের সুষ্ঠুরি। আর সবসময় জানবেন তৃণমূলের জন্ম হয়েছে কংগ্রেস থেকে, মমতা বন্দ্যোপাধ্যায় তোষণের রাজনীতি শিখেছে কংগ্রেস থেকে, সুতরাং এখনো পর্যন্ত তিনি সেটাই করে যাচ্ছেন। আজকে কর্ণাটকে কংগ্রেস সরকার ধর্মের ভিত্তিতে মুসলিমদের হাতে সময় কম, তন্ময় ঘোষের কাছে আসতে হবে। বেশ, কংগ্রেস থেকে তৃণমূলের, বেশ কংগ্রেস থেকে তৃণমূলের, ওরে বাবারে একটা মিনিট তন্ময়দা, এটা একদম বাস্তব যে কংগ্রেসের থেকে ভাগ হয়ে গিয়ে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে 1998 সালে, কিন্তু এটাও বাস্তব যে সিঙ্গুর আন্দোলন, যে আন্দোলনকে তৃণমূলের ডিভিডেন্ড বা মানে রাজনীতির একটা বড় প্রিভিলেজ ধরা হয়, সেই আন্দোলনের সময় কেন্দ্র থেকে কারা এসে আন্দোলনে তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়িয়েছিলেন? সিঙ্গুর আন্দোলন, নন্দীগ্রাম আন্দোলনের সময়, তন্ময়দা ভুলে গেলে তো চলবে না। যাই হোক, তন্ময় ঘোষ। না, আমি জাস্ট দুটো তথ্য বলবো কংগ্রেসের মুখপাত্রকে। এক, উনি যে যে অভিযোগগুলো করলেন সেই অভিযোগগুলোই ওনাদের সোকল্ড হাইকমান্ড শ্রী রাহুল গান্ধী, বোধহয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তাকে পাশে বসিয়ে ওই আলোচনাগুলোই করছিলেন কিনা সেটা ওনার হাইকমান্ডকে জেনে নেবেন। দ্বিতীয় কথা হচ্ছে এনআরসি নিয়ে কথা, ওটা বলো যে দিল্লির রাজনীতি রাজ্য রাজনীতি। আর একটা হচ্ছে অ্যান্টি এনআরসি মুভমেন্ট নিয়ে কথা হচ্ছিল, তাতে নাকি বিজেপির সুবিধা, মানে তৃণমূলকে সুবিধা করে দেওয়ার জন্য বিজেপি করেছে। এই হাস্যকর যুক্তি, কারণ এই অ্যান্টি এনআরসি মুভমেন্টে একটা যেমন বাংলা এপিক সেন্টার ছিল, দিল্লিতেও কিন্তু এনআরসি আন্দোলনের বিরুদ্ধে একটা বড় ছাত্র আন্দোলন সহ সামাজিক আন্দোলন গড়ে উঠেছিল, এবং সেই আন্দোলনকে আমি যতটুকু জানি সরাসরিভাবে সমর্থন করেছেন সেখানে গিয়ে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী। তাহলে সেখানে কি তারা এটা জেনেই গেছিলেন যে এটা তৃণমূল কংগ্রেসের সুবিধা হবে? চন্দনদা, কেন মানুষ গ্রহণ করছে না এই প্রশ্নটা আশা করি সমস্ত বামপন্থীদের মনে খচখচ করছে। সবকিছু বলছেন কিন্তু মানুষের, বামপন্থীরা খুব ভালো করে জানে 1998 সালে আরএসএস এর হাত ধরেই তৃণমূল কংগ্রেসের জন্ম, কংগ্রেসকে ভেঙে। তার ঠিক পরপরেই অটল বিহারীর মন্ত্রিসভায় তৃণমূল কংগ্রেসের মন্ত্রিত্ব গ্রহণ, তারপর ঠিক পরপরেই আবার তাকে ত্যাগ করে চলে যাওয়া, তার ঠিক পরপরেই আরএসএস এর পরপর পশ্চিমবাংলায় ক্ষমতা আসার পর আরএসএস এর স্কুল কত ছিল আর এখন কত হয়েছে। তার থেকেও বড় কথা, সিএ এনআরসি নিয়ে বলছেন, সিএ এনআরসি বিলে পশ্চিমবাংলার সব এমপিরা ভোট দিয়েছেন তৃণমূল কংগ্রেসের, কেউ শুটিং করছিলেন, কেউ অন্য কাজে ব্যস্ত ছিলেন। তার থেকেও বড় কথা, 79টা বিল পার্লামেন্টে নিঃশব্দে পাস করিয়েছে তৃণমূল কংগ্রেস সরে গিয়ে। শেষ কথা, এই জেপিসিটাই দেখুন, তৃণমূলকে বললে উনি বলেন এই জেপিসিতে তৃণমূল কংগ্রেস যাবে না। জয়েন্ট পার্লামেন্টারি কমিটি হচ্ছে, এসআইআর এর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস থাকবে না, বিজেপির লাভ হবে না। আজকের হাতে সময় নেই, একদম আর সময় নেই, তবে কোন না বৃহত্তর স্বার্থে কি হচ্ছে না হচ্ছে এটা নিয়ে তো প্রশ্ন থাকবেই।
প্রশ্ন এটা নিয়েও থাকবে যে সংসদীয় রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় 7 বারের সাংসদ এবং তিনি একাধিকবার বিভিন্ন দপ্তরের মন্ত্রিত্ব সামলেছেন। এগুলো সার্চ করলে পাওয়া যাবে যে কখন কোন কম্পালশনে কোথায় কি জন্য কিভাবে দায়িত্ব উনি নিয়েছিলেন, সেটা তো অন্য বিষয়। এটা বৃহত্তর রাজনীতির স্বার্থ, কিন্তু তার সঙ্গে রাজ্যের স্বার্থ অনেক ক্ষেত্রে ডিফার করে। কারণ এটা ঠিক যে রেলমন্ত্রীর সময় একাধিক প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের জন্য নিয়ে এসেছেন, যেটা উনি বারংবার দাবি করে থাকেন এবং হয়তো তার বেশ কিছু বাস্তবায়ন আগামী দিনেও হবে। আজকে এখানে আমরা শেষ করব, কিন্তু অবশ্যই এই তর্জা তর্ক চলতেই থাকবে অন্ততপক্ষে আরও আগামী 15 দিন। এই রাজনীতির আলোচনা তো থাকবেই, তারপরে মা দুর্গা এসে হয়তো আপাত শান্তি, কিন্তু পুজোর পর আবারও জোর কদমে ভোট লড়াই শুরু হবে। আপনারা আমাদের সাক্ষী, আপনারাই আমাদের সঙ্গী, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আজকে এখানে শেষ করছি, পরবর্তী খবরের সঙ্গে থাকুন ক্যালকাটা নিউজে। নমস্কার।